695টি এবং 708টি হচ্ছে সরকারি কলেজ। এক্ষেত্রে একটি জেলায় একটি করে কি মাদ্রাসাকে সরকারিকরণ করা যায় না? কেন করা যায় না? আমি সবার বিবেকের কাছে আমার আবেদন রাখছি মাননীয় স্পিকার, বিষয়টি বিবেচনা করবেন। এবারের বরাদ্দ থেকে সংশোধন করে, বাজেট সংশোধন করে একটি করে মাদ্রাসা জেলা প্রতি সরকারিকরণ করার সিদ্ধান্ত নিন। এরপরে যে বিষয়টি আমি দাবি উত্থাপন করতে চাই সেটি হচ্ছে, মাননীয় স্পিকার, আমার চাঁপাইনবাবগঞ্জ এলাকা 3টি আসন, 3টি আসনের প্রতি অবিচার করা হয়েছে। কোনো বাজেট বরাদ্দে না কোনো মেগা প্রকল্প, না কোনো ছোট প্রকল্প, না কোনো মাঝারি প্রকল্প, একটি প্রকল্প আমরা খুঁজে পাই নাই। আমার মনে হয়েছে দুটি জিনিস, হয় হতে পারে এই অঞ্চলটিকে বাংলাদেশের বাইরে চিন্তা করা হয়েছে নাকি, আর একটি হতে পারে আমরা এখানে 3টি আসন চাঁপাইনবাবগঞ্জ এলাকায় 3টি আসনের সবকটি আসনে এই বাঘা বাঘা বিএনপির সদস্যদেরকে পরাজিত করে আমরা জামাতের প্রার্থীরা বিজয় হয়েছে। এ কারণেই নাকি আমাদের প্রতি অবিচার করা হয়েছে। এ বিষয়টি মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদেরকে এখন পর্যন্ত বিদ্যুৎ থেকে বঞ্চিত করা হয়েছে। আপনার সময় শেষ মাননীয় সংসদ সদস্য। আপনি কি সময় দরকার আছে? আপনাকে 1 মিনিট সময় দেওয়া হলো, আপনি 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। জরুরি কথা বলতে চাই। আরেকটি বিষয় মাননীয় স্পিকার আমি আমার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এলাকা সেই প্রাচীন বাংলার রাজধানী, গৌড় রাজধানী চাঁপাইনবাবগঞ্জ শেখগঞ্জ এলাকায় এই সোনা মসজিদ আছে। এখানে পুরনো বহু শিক্ষা সংস্কৃতির ঐতিহ্য স্থাপত্য রয়েছে। আপনি যদি ঘুরে আসেন দেখবেন সেখানে কেন্দ্র করে একটি দরস বাড়ি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামো আমরা দেখতে পাই। এখান থেকে প্রতীয়মান হয় যে সেখানে শিক্ষার চর্চা ছিল। আমি মাননীয় স্পিকার আপনার প্রতি আবেদন করব, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় আমাদের 18টি কলেজ আছে, 4টি অনার্স কলেজ আছে, বেশ কয়েকটি সাবজেক্টের 4টি কলেজে আপনি সেখানে একটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিন। একটি চাঁপাইনবাবগঞ্জে সে বিশ্ববিদ্যালয়টি হতে পারে সোনা মসজিদ এলাকায় এবং বাংলার পাশের রাজধানী গৌড় এলাকায় হতে পারে। মাননীয় স্পিকার, একটি ছোট্ট কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। আপনার বক্তব্য সংসদে সকল সদস্য, মাননীয় সদস্য শুনেছেন এবং এখানে নথিভুক্ত হয়েছে। আপনাকে সমান সুযোগ দেওয়া হয়েছে মাননীয় সদস্য। এবারে আপনি একটু দয়া করে, আমি বিনীতভাবে নিবেদন করছি, আপনি দয়া করে একটু বসুন। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য যে বক্তব্য রেখেছেন এটা রেকর্ড হয়েছে। রেকর্ড সংশোধনের জন্য অথবা পরিষ্কার করার জন্য একটা বিষয় বলতে চাই। সেটা হলো, তিনি বলেছেন তার বক্তব্যের শুরুতেই যে আপনি মাননীয় স্পিকার আপনি সরকারি দলীয় সদস্যদের বেশি সময় দিয়ে থাকেন। বিষয়টা সঠিক নয়। বিষয়টা একেবারে 26% সময় পান, সেই সময়টা ওনাদের আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়েছে। সেই সময় থেকে ওনাকে 5 মিনিট কেন 20 মিনিটও দিতে পারেন, আবার 2 মিনিটও দিতে পারেন, এটা সিদ্ধান্তটা তাদের। আর এইখান থেকে আমরা যে সময়টা দিই সেটা আমাদের সময় থেকে, যে সময়টা আমাদের থাকে সেই সময়টা থেকে আমরা ভাগ করে দিই। কাজে এইখানেও কোনোভাবেই আমাদের বেশি সময় নেই আর অনেক কম সময় নেই। ওনাদেরও যা সময় আমাদেরও তাই সময়। আর দ্বিতীয়ত আর একটা বিষয় হলো, একটা সুযোগ আছে যেটা বিরোধী দলে সাধারণত করে থাকে, যেমন কাট মোশন বা বিশেষ করে ছাঁটাই প্রস্তাবটা অ্যাবসলিউটলি বিরোধী দলই করে থাকে, এটা সরকারি দল করেই না কখনো। কাজে সেই সুযোগটা পুরোটাই তারা পায়। কাজে সংসদে সময় কম বা বেশি দেওয়ার কোনো সুযোগ ওনাদের নেই, বরং বেশি দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ, আপনাকেও ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া, 219 মাদারীপুর 2। আপনার সময় 6 মিনিট।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আজকের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, আজকের এই বাজেট আলোচনা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনীতি ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাজেট আমরা দেখেছি 1976-77 সালে, এবং তারই পত্নী তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী এবং আমাদের গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার বাজেটও আমরা দেখেছি। তারই সুযোগ্য সন্তান বিএনপির চেয়ারম্যান এবং আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আজকের একটি জনবান্ধব বাজেট ওনার নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। বাংলাদেশের মানুষ অভিনন্দন জানিয়েছেন। আমরা আজকে দুঃখের সাথে বলতে হয়, যখনই আমরা সরকারে থাকি আমরা বাজেট বড় করে এইটার পরে আমরা করতালি দেই, টেবিল চাপড়াই। বিরোধী দল যখন যায় আবার তখন আমরা বিরোধিতার কারণে বিরোধিতা করি। মাননীয় স্পিকার, আজকে যারা বিরোধী দলের আসনে রয়েছেন তারাও আজকে আমাদের সেই গণতন্ত্রের মা তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় তারাও মন্ত্রী সবাই ছিলেন, সরকারে ছিলেন। সেই দিনের সেই ফ্যাসিস্টরা ছিল বিরোধী দল, তখন তো ওনারাও কিন্তু সরকারের সেই পক্ষে ছিলেন। আজকে বিরোধিতার কারণে বিরোধিতা করছেন। আমি জানি না, আজকে আমাদের জনাব তারেক রহমান সাহেব 9,38,000 কোটি টাকার একটা বাজেট দিয়েছেন, বিশাল বাজেট। বিএনপির ধারাবাহিকতায় আজকের এই বাজেট আগামী দিনে বিএনপি আসলে তারেক রহমানের নেতৃত্বে আরও বড় হবে। আজকের বিরোধী দল এটা বিশাল মনে করছেন, ওরা পারছেন না, অপেক্ষাও করতে পারছেন না। ওনারা দেখুক, সবাইকে যদি আপনারা সমালোচনার মুখে নেন, বিরোধিতার কারণে যদি বিরোধিতা করেন, আমাদের মধ্যে যে সমঝোতা রয়েছে সেই সমঝোতাগুলো ভুল পথে পরিচালিত হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমরা বিরোধী দলকে জানাইতে চাই, বিরোধী দলের উপনেতা অত্যন্ত সুন্দর বক্তব্য রাখেন, যা আমাদের আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে সংসদের উপনেতা দুজনের বক্তব্য অত্যন্ত সুন্দর গুরুত্ব সহকারে মানুষ শুনছে, দেখছেন। আমরা ধৈর্য সহকারে, আমরা সেই 79 সাল থেকে ছাত্র রাজনীতি করে আসছে। আমরা দেখেছি এই জায়গায় আমার কয়েকজন অভিভাবক রয়েছেন, আমার সহপাঠী রয়েছেন, ছোট ভাইরা রয়েছেন, যারা সংসদ রয়েছেন এবং মন্ত্রী পরিষদও রয়েছেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিরোধিতা না করে আসেন আমরা সমঝোতার মধ্যে দিয়ে এই দেশটাকে একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশকে জাতিকে উপহার দেই। আজকের স্বৈরাচার ফ্যাসিস্ট আগামী দিনের দিকে তাকিয়ে দেখেন, অত্যন্ত কাছে তারা। আজকে তারা বাংলাদেশে আবার রাজনীতি করার ষড়যন্ত্র করেছেন। আগামীকালকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি হয়েছে। আমরা সে কারণে ঐক্যবদ্ধের বিকল্প কোনো রাস্তা নেই।
আমরা কোনো হানাহানি আর দেখতে চাই না। আমরা যেমন আওয়ামী লীগ 71 সালে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছেন, আমরা কেউ কেউ আবার 24 সালের জুলাই আগস্টে বিক্রি করার ষড়যন্ত্র করে আমরা এটা না করে আসেন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ আমরা এই 18 কোটি মানুষকে উপহার দেই। মাননীয় স্পিকার, আজকের এই অর্থনীতির এই বাজেট 2026 সালে 11 জুন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রথম বাজেট উপস্থাপন করেছেন মাননীয় অর্থমন্ত্রী। এটি শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব নয়, বরং একটি আধুনিক সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার ধারাবাহিক অঙ্গীকার প্রতিফলন। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আপনার সময় শেষ, আপনি দয়া করে একটু বসুন। আমি বিনীতভাবে বলছি, আপনি কি সময় চান? আপনি ছাত্র রাজনীতি করে এসেছেন মাননীয় সংসদ সদস্য, এই জন্য আপনাকে ধন্যবাদ। কারণ ছাত্র রাজনীতি করে সংসদ সদস্য হওয়া এটা অনেক ভাগ্যের ব্যাপার, ত্যাগ তিতিক্ষার ব্যাপার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার বক্তব্যের জন্য ধন্যবাদ। এবং আমি চাই যে ছাত্র রাজনীতি করে ধীরে ধীরে এই সংসদে আসবেন এবং সংসদে কথা বলবেন, এটাই হলো রীতিনীতি। এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার এলাকার কথা বলতে চান? আচ্ছা ঠিক আছে, আপনাকে 1 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আজকে আমার মাদারীপুরে অঙ্গীকার করেছে আমার সনাতন ধর্ম এবং মুসলমান নিয়ে আমার মাদারীপুর 2 আসন 219 মাদারীপুর 2 অনেক প্রত্যাশা মানুষের। আজকে সরকারি নাজিমুদ্দিন কলেজটি 1979 সালে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারি ঘোষণা করেছেন। আমরা সরকারের যে দাবা আমরা ঘোষণা করেছিলাম ওটাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য 2টা বাসেরও দরকার। মাননীয় স্পিকার, আজকে 6000 ছাত্রছাত্রী ওই জায়গায়, আরেকটা রয়েছে আমাদের 200-250 শয্যা হসপিটাল, সে জায়গায় ভালো ডাক্তার না থাকার কারণে শুধুমাত্র 100 লোকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। মাননীয় স্পিকার, আজকে মাদারীপুর রাজের শহর রক্ষার জন্য পানি সম্পদ মন্ত্রীকে আমার দৃষ্টি আকর্ষণ করছে এটাকে দ্রুত বাঁধ রক্ষা করার জন্য। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে মাদক বাংলাদেশে এবং কিশোর গ্যাং বাংলাদেশে একটা মারাত্মকভাবে ব্যাধি হিসাবে। ধন্যবাদ আপনাকে। এবারে বক্তব্য রাখবেন জহরত আদিব চৌধুরী, 327 মহিলা আসন 27। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম, আদাব। মহান জাতীয় সংসদে আজকে আমার প্রথম বক্তব্য। এই সংসদে আমার পিতা মরহুম এবাদুর রহমান চৌধুরী 4 বার এসেছিলেন নির্বাচিত হয়ে এবং দেশে এবং জনগণের কল্যাণে কাজ করেছেন। এই সুযোগের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির নীতি নির্ধারকদের প্রতি। এই 2026-27 সালের বাজেটের একটি দর্শন হলো সবার আগে বাংলাদেশ। এই দর্শন কোনো নতুন কিছু নয়, এর ভিত্তি হচ্ছে আমাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী পরিকল্পনার অংশ। এটি একটি আধুনিক রূপান্তর মাত্র। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে এবং মন্ত্রিসভার প্রত্যেকজন সদস্যকে যে উনারা শুধু একটি আয় ব্যয়ের হিসাব আমাদের সামনে উপস্থাপন করেনি, বরঞ্চ করেছেন 1971 থেকে 2024 সালের সকল লড়াকু বাংলাদেশিদের আকাঙ্ক্ষার প্রতিফলন এই ঐতিহাসিক দলিলে। কিন্তু দুঃখজনক হচ্ছে যখন আমরা আমাদের বিরোধী দলীয় সংসদদের কাছ থেকে এই বাজেটের আলোচনাতে অংশগ্রহণ দেখছি, আমার দুঃখ লাগে
যে ওনারা প্রিন্সিপাল বা টেকনিক্যাল লেভেলে কোনো অ্যানালাইসিস না করে ওনারা কথার ফুলঝুরি জ্বালাময়ী বক্তব্য দিয়ে সময়টাকে পার করছেন। এখানে আমি যদি মাননীয় স্পিকার, আমি যদি 2026-27 সালের বাজেটকে অ্যানালাইসিস করি, আমি লাস্ট 25 ইয়ার্সে যতগুলো বাজেট ছিল তার কিছুটা স্টাডি করার চেষ্টা করেছি, এবং যখন আমি দেখি যে এখানের মধ্যে কয়েকটি নজিরবিহীন স্ট্র্যাটেজিক্যাল শিফট নোটিস করেছি। এর মধ্যে যেটা মেজর আমি বলবো সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম এবং যে ডিরেগুলেশনের ফোকাসটা। বিগত দশকগুলোতে আমরা মেগা প্রজেক্ট, মিথ্যা জিডিপি গ্রোথের ফুলঝুরি শুনেছি, কিন্তু এবার ক্লিয়ারলি একটা ফোকাসড অ্যাপ্রোচ নিয়ে আসা হয়েছে, যেখানে লং টার্ম সাস্টেনেবল অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি বিল্ড করা হচ্ছে থ্রু ইনস্টিটিউশনাল গভর্নেন্স রিফর্মের মাধ্যমে, ডিরেগুলেশনের মাধ্যমে, যার এক্সাম্পল হচ্ছে সিম্পলিফাইড বিজনেস রেজিস্ট্রেশন, লাইসেন্সিং প্রসেস, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, যেখানে টাইম বাউন্ড অ্যাপ্রুভালের অ্যাপ্রোচ নিয়ে আসা হচ্ছে। এছাড়া আমরা দেখছি সামষ্টিক অর্থনীতির একটা স্ট্রাকচারাল ওভারহল, যেখানে কাগজে মুদ্রা ছাপানো বন্ধ করে ধীরে ধীরে আমাদের বেসরকারি খাতের বিনিয়োগে উৎসাহিত করার জন্য ঋণ ব্যবস্থার সম্পূর্ণ রিস্ট্রাকচারিং। এছাড়া যেটা সবচেয়ে লক্ষণীয় হচ্ছে মানব সম্পদে আমাদের একটা আগ্রাসী বিনিয়োগের প্রচেষ্টা, যেটা অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা কান্ট্রির সাথে যদি আমি কম্পেয়ার করি, এটা একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। কারণ আমাদের বাজেটে একটা বিশাল অংশ 29.7% আমরা সামাজিক খাতে বরাদ্দ রাখা হয়েছে, এবং ধীরে ধীরে লক্ষ্য ধারণ করা হয়েছে যেখানে শিক্ষা এবং স্বাস্থ্যকারে 5% করে উন্নীত করা হবে, যেটা আমাদেরকে একটা ইকোনমি বেসড, নলেজ বেসড ইকোনমি এবং মিডল ইনকাম ট্র্যাপ থেকে বের হতে সাহায্য করবে। মাননীয় স্পিকার, আমি হার্ভার্ড বিজনেস স্কুলের ছাত্রী, তাই যখন এই বাজেটটা পড়াশোনা করার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি যে কিছু ফেমাস কনসেপ্টের সাথে এটাকে কম্পেয়ার করার। এর মধ্যে একটা যে বিজনেস স্কুলে আমাদেরকে শিক্ষা দেওয়া হতো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে ইমার্জিং মার্কেটগুলো কেন ডেভেলপ যে ইকোনমিতে যেতে পারে না, কি কেন তারা ডেভেলপ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়। এর মধ্যে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই ধরনের মার্কেট ইকোনমিগুলোতে ইনস্টিটিউশনাল ভয়েড কাজ করে, যেসব ইনস্টিটিউশন থাকা দরকার সেগুলো থাকে না, অথবা থাকলেও ভঙ্গুর অবস্থায় থাকে, এবং বাংলাদেশ এটার একটা বেসিক একটা মানে পারফেক্ট এক্সাম্পল, যেখানে আমরা লাস্ট 17 বছরে আমরা দেখেছি কীভাবে দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর সলিউশন অবশ্যই এই বাজেটের মধ্যে আমি নোটিস করেছি, যেখানে আমাদের ইনস্টিটিউশনগুলো কীভাবে ক্যাপাবল করে তোলা যায় তার একটা লং টার্ম প্রপার প্ল্যানিং হয়েছে। এছাড়া আরেকটি কনসেপ্টের কথা আমি বলতে চাই, সেখানে হচ্ছে যে একটি অর্গানাইজেশন বা একটি দেশ পিছিয়ে পড়বে সে যদি শুধুমাত্র বর্তমানকে নিয়ে থাকে, তাকে চিন্তা করতে হবে ভবিষ্যতে কিভাবে পৃথিবীটা বদলাচ্ছে এবং তার সাথে তাকে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রিটি কনসেপ্ট। সো এইটা যদি আমি ন্যাশনাল লেভেলে নিয়ে আসি, এটা কনসেপ্টটা খুব কঠিন শোনালেও আসলে খুব কঠিন নয়, যেটা হচ্ছে যে আমাদেরকে কারেন্ট যে আমাদের স্ট্রেংথ আছে তাকে এক্সপ্লয়েট করতে হবে টু দ্য ম্যাক্সিমাম লেভেল, যেটা আমাদের আরএমজে সেক্টর আছে, আমাদের হিউম্যান যে আমাদের যে আমরা স্কিল ফোর্স আমাদের আছে তা, এটাকে আমাদের পারফেক্ট এক্সপ্লয়টেশন থেকে ইমপ্রুভ করতে হবে এবং আমাদের এক্সপ্লোরেটিভ ইকোনমির দিকে যেতে হবে। এটার একটা এক্সাম্পল হচ্ছে চায়নাতে আমরা দেখেছি তারা কিভাবে করে তাদের ম্যানুফ্যাকচারিং হাবকে এক্সপ্লয়েট করছে এবং সাথে সাথে গ্রিন এনার্জি ট্রানজিশন, এআই বেসড ইকোনমির দিকে তারা এক্সপ্লোর করছে এবং তারা সাকসেসফুল হচ্ছে। সো আমাদের এই বাজেটের মধ্যে আমি স্পষ্টভাবে দেখতে পারি যে এই পিপল, প্রসেস এবং আমাদের সার্ভিস বা প্রোডাক্ট সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি এক্সপ্লয়েট এবং এক্সপ্লোরের কীভাবে সামঞ্জস্য এসেছে। আমি যদি সংক্ষিপ্তভাবে বলি যে আমাদের পিপল ক্ষেত্রে আমরা দেখেছি বাজেটে, যে আমি একটু আগে বলছিলাম যে সামাজিক খাতে, আমাদের শিক্ষা স্বাস্থ্য খাতে কীভাবে আমাদের যে বরাদ্দ হয়েছে, যাতে করে আমরা একটা আমাদের যে ইউথ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে এটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি এবং এক্সপ্লোর করার জন্য আমাদের এই যে ইউথ ডেমোগ্রাফি আছে এটাকে কীভাবে আরও বেশি হায়ার লেভেলে মেরিট বেস ইকোনমিতে তাদেরকে নিয়ে যাওয়া যায় তার জন্য স্পেশাল বরাদ্দ রাখা হয়েছে। এবং এই টোটাল এক্সিকিউশন করার জন্য আমাদের একটা লিডারশিপ ব্রিজ দরকার, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে এবং অ্যাডভাইজার যে এবং মিনিস্টারদের ক্যাবিনেটদের ওভারঅল সাথে আমি দেখছি যে ওনারা সুন্দরভাবে এই প্রোগ্রামটা প্ল্যানিং করেছেন। এখানে যদি আমি প্রসেসের ক্ষেত্রে আসি, আমি দেখি যে আমাদের কারেন্ট যেসব ইনস্টিটিউশন আছে এটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এই জন্য
এসওপি বেসড কনসেপ্ট নিয়ে আসা হয়েছে, টাইম বাউন্ড, আমি অ্যাপ্রুভালের কথা একটু আগে বলছিলাম, অটোমেশনের কথা বলা হয়েছে, এবং আমি জানতে পেরেছি যে প্রজেক্টগুলোকে যাতে করে আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট হয়, টাইমলি ইমপ্লিমেন্ট হয়, তার জন্য ডিজিটাল ড্যাশবোর্ডের কথাও চিন্তা করা হচ্ছে। এছাড়া এক্সপ্লয়ের জন্য আমরা ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি, ব্লু ইকোনমির কথা দেখছি, যেটাতে করে আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো। এবং আমাদের প্রোডাক্ট পার্সপেক্টিভে এক্সপ্লয়েটের ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের কারেন্ট যেসব সিস্টেমসগুলো আছে তা কীভাবে অপটিমাইজ করা যাবে, এফিসিয়েন্সি ইনক্রিজ করা হবে, তার জন্য কথা বলা হয়েছে। এছাড়া ডিজিটাল ডিসরাপশনের মাধ্যমে ফিউচার মানে পৃথিবীতে যাতে আমাদের নাগরিকরা সুন্দরভাবে তার সেবা পায়, তার জন্য ওয়ান সিটিজেন ওয়ান কার্ডের মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন যেহেতু আমি ব্যবসা কর্পোরেটে অনেকদিন ছিলাম, আমি বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে কয়েকটি কমেন্ট করতে চাই। এই বাজেটের মধ্যে মেজর যেসব বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদেরকে এবং এসএমই এন্টারপ্রেনারদের জন্য ইকুয়ালি খুব ভালো ভালো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মেজর বিজনেসদের একটা মেজর কমপ্লেইন ছিল যে প্রেডিক্টেবল ট্যাক্স স্ট্রাকচার নাই। আমাদের যে এই বাজেটের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে নেক্সট 5 বছর কর কাঠামো অপরিবর্তিত থাকবে, যেটা একটা খুবই যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া হ্যারাসমেন্ট ফ্রি ট্যাক্স কমপ্লায়েন্সের জন্য ফেসলেস অটোমেটেড সব কিছু ফাইলিং থেকে শুরু করে অডিট সিলেকশন প্রসেস রিস্ক বেস করা হচ্ছে, যেটাকে আমি সাধুবাদ জানাই। প্রফিট রিপ্যাট্রিয়েশনের জন্য 30 দিনের একটা টাইম বাউন্ড যে এসএলএ দিয়ে দেওয়া হয়েছে, যেটাও অবশ্যই ব্যবসায়ীরা খুবই যে সানন্দে গ্রহণ করেছেন। এছাড়া ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে এডিআরকে আরও এফেক্টিভ করা হচ্ছে। অ্যাপিল ফাইলিংয়ের ক্ষেত্রে ফিসকে অনেকভাবে কমিয়ে দেওয়া হয়েছে, যাতে এবং জরিমানা মৌকুফের মতো প্রণোদনা দিয়ে লং টার্ম যেসব মামলাগুলো কোর্টে পেন্ডিং পড়েছে তা রিজলভ করার জন্য তাদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে। এতে করে আমি যেসব ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে আমি কথা বলছি, সবাই খুব আগ্রহ ভরে এই বাজেটের ইমপ্লিমেন্টেশনের দিকে তাকিয়ে আছেন। এছাড়া এসএমই এন্টারপ্রেনারদের একটা মেজর চ্যালেঞ্জ থাকে যে ইজি অ্যাক্সেস টু ফাইন্যান্স। এখানে আমি দেখেছি যে পার্সোনাল লোন লিমিটকে 5 লাখ থেকে 10 লাখ করা হয়েছে, ক্রেডিট কার্ডে কোলাটেরাল ফ্রি করে দিয়ে হয়েছে 10 লাখ থেকে 20 লাখ। ই লোন, যেটা ডিজিটাল ক্যাশলেস ইকোনমি তৈরি করার জন্য আমাদের খুবই কাজে লাগবে, সেখানে 50,000 টাকা পর্যন্ত ডিজিটালি ই লোন ডিসপার্স করা যাবে। এই প্রত্যেকটা পদক্ষেপ আমাদের স্মল কটেজ এন্টারপ্রেনার, হোম বেসড মহিলা এন্টারপ্রেনার, ইউথদেরকে সাহায্য করবে। এছাড়া আমি অনেকগুলো আসলে বলে শেষ করা যাবে না, অনেকগুলো প্রণোদনা দেওয়া হয়েছে। 0% টার্নওভার ট্যাক্স থেকে শুরু করে ফ্রিল্যান্সারদেরকে ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হয়েছে। আরেকটি বড় যে চেঞ্জ হচ্ছে সিম্পলিফাইড ট্যাক্স কমপ্লায়েন্স, যেটা ফ্ল্যাট রেট টার্নওভার ট্যাক্স দেওয়া হয়েছে। আমাদের দেশে লক্ষ লক্ষ ক্ষুদ্র যে খুচরা ব্যবসায়ী আছেন, তাদেরকে ইনফর্মাল ইকোনমি থেকে কীভাবে ট্রানজিশন করা যায় ফর্মাল ইকোনমিতে, এই ফ্ল্যাট রেট টার্নওভার ট্যাক্স একটি যুগান্তরী পদক্ষেপ হিসেবে কাজ করবে। এখন আমি সংক্ষেপে যদি আমার এলাকার কথা বলি, আমি মৌলভীবাজারের বড়লেখা জুড়ি এলাকার মেয়ে। আমাদের হাকলকি হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত এবং পাথারিয়া পাহাড়ের চা বাগানে ঘেরা খুবই ইকো ট্যুরিজমের একটা বিশাল অপরচুনিটি নিয়ে আমরা অপেক্ষা করছি। আমি আশা করি এই বাজেটের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে। এর জন্য ইকো ট্যুরিজমের জন্য আমি বিশেষ বরাদ্দ আশা করব। এছাড়া 17 বছরে আমাদের এই এলাকাতে 17 বছর আগে আমার বাবা যে কাজগুলো করে গিয়েছিলেন, কিন্তু দুঃখজনক হচ্ছে এই 17 বছর আমরা অনেক বড় বড় টাইটেল পেয়েছি, মন্ত্রী পেয়েছি, কিন্তু আসল কাজ হয়নি। যা ছিল তাও ধ্বংসের কোনায়। আমাদের এখানে পাহাড়ি দুর্গম এলাকা আছে, বুবারতলের মতো এলাকা, যেখানে রাস্তার অবস্থা খুবই নাজুক। তো এইসব এলাকার জন্য স্পেশাল বরাদ্দ হবে, স্বাস্থ্য সেবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য স্পেশাল বরাদ্দ হবে, এটাই আমি আশা করছি। এখানে একটা ছোট ফিডব্যাক আমি দিতে চাচ্ছি, মাননীয় অর্থমন্ত্রী যদি নোটিস করেন যে সাধারণ বিনিয়োগকারীদের কর রেয়াতের পার্সেন্টেজ 15 থেকে 10% করা হয়েছে এবং সর্বোচ্চ সীমা 10 লাখ থেকে 7.5 লাখ করা হয়েছে। এইটা কমানোর কারণে সাধারণ বিনিয়োগকারীরা কিছুটা আশাহত, তাদের ব্যক্তিগত বা সামাজিক নিরাপত্তা কিছুটা হলে কমেছে। আমি আশা করব এটা বিষয়ে একটু পুনর্বিবেচনা করবেন। আর লাস্টলি বলতে চাই, সূরা ইউসুফের মধ্যে যে ন্যাশনাল বাজেটিংয়ের কনসেপ্টটা আছে, আমাদের এই বাজেটের মধ্যে আমি সম্পূর্ণ প্রতিফলন দেখেছি। এর জন্য আমি মাননীয় সংসদ সদস্য, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, একজন নারী সদস্য এইমাত্র যে বক্তব্য রাখলেন, তিনি প্রকৃতপক্ষেই এবাদুর রহমান চৌধুরী সাহেবের যে কন্যা, এটা তিনি প্রমাণ করেছেন তার বক্তব্যের মাধ্যমে। এজন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবারে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল বারী সরকার, 55 রাজশাহী 4। আপনার সময় 5 মিনিট।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে আলোচনায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে 2026-27 অর্থ বছরের বাজেট সত্যিকার অর্থে দেশ স্বাধীনের পরে সর্ববৃহৎ একটা বাজেট, কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই বাজেটটা ঋণ নির্ভর একটা বাজেট, ঘাটতি নির্ভর একটা বাজেট, যার ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা, যেটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। মাননীয় স্পিকার, বাজেট কেবলমাত্র একটা রাষ্ট্রের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব নয়, বরং রাষ্ট্রের নৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারের দর্পণ। কিন্তু এ বাজেটে যে প্রতিচ্ছবি ভেসে উঠেছে সেটা আমাদের কারোর জন্যই স্বস্তিদায়ক নয়। এখানে এনবিআরের যে রাজস্ব ধরা হয়েছে সেটা 6,95,000 কোটি টাকা, এটা আয় ধরা হয়েছে। সেখান থেকে এনবিআর আয় করবেন 6 লক্ষ কোটি টাকা। সেটা আমাদের জন্য আসলে বিগত দিনের ইতিহাস এটা যে সফল হবে সেটা আমাদেরকে বলে না। এর অধিকাংশ 60%-এরও বেশি আসে ভ্যাট, সম্পর্ক শুল্ক এবং আমদানি শুল্ক থেকে, যেটা পরোক্ষ কর। এই পরোক্ষ করের ক্ষেত্রে একটা দিনমজুর, কৃষক অথবা রিক্সা শ্রমিক একটা পণ্য কিনতে গেলে যে পরিমাণ ভ্যাট দেয়, একজন কোটিপতি মানুষও একই পরিমাণ ভ্যাট দেয়, যেটা ইসলামী শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক। এখানে জাকাত ভিত্তিক যদি অর্থনীতি হতো তাহলে ধনীদের কাছ থেকে অর্থ নিয়ে গরিবদের মাঝে দেওয়া হতো। মাননীয় স্পিকার, এই ঋণের সুদের জন্য বর্তমানে এই বাজেটে ধরা হয়েছে 1,27,000 কোটি টাকা আলাদা করে রাখতে হয়েছে। যদি সত্যিকার অর্থে আমরা যদি ঋণ নির্ভর না হতাম তাহলে 1,27,000 কোটি টাকা অন্য জায়গায় আমরা ব্যয় করতে পারতাম। সেটা টোটাল বাজেটের 13.6% এবং স্বাস্থ্য খাতের বরাদ্দের দ্বিগুণ। অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র অনুসারে 2009 থেকে 2023 সাল পর্যন্ত এই বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে $234 বিলিয়ন, যা গড়ে প্রতি বছর 1,80,000 কোটি টাকা। এটা সত্যিকার অর্থে সবার জন্য খুবই বেদনাদায়ক। যদি এই অর্থ বিদেশে পাচার না হতো তাহলে আমাদেরকে ঋণ নির্ভরশীল আর হতে হতো না। তাই মাননীয় স্পিকার, আমরা যদি 2026-27 সালের বাজেট শতভাগ বাস্তবায়ন করতে পারি তাহলে এর সুফল এবং কল্যাণ অবশ্যই আমরা স্বীকার করি। কিন্তু বিগত দিনের ইতিহাস বাজেট ফেইলরের ইতিহাস। আমরা বিগত দিনে খেয়াল করছি এডিপির 30 থেকে 40% পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, বাকিটা বাস্তবায়ন করা যায় নাই। সত্যিকার অর্থে যদি এই দেশের আমরা কল্যাণ চাই তাহলে এই বাজেটের শতভাগ বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে অপচয়, দুর্নীতি এবং লুটপাট বন্ধ করতে হবে। মাননীয় স্পিকার, আমরা যদি সত্যিকার অর্থে মন থেকে একটাবার ভাবি যে একটা কলসের তলায় ফুটা আছে, সেই কলস যদি আমি পানি দিয়ে ভর্তি করতে চাই তাহলে প্রথমেই আমাকে এই ফুটাটা বন্ধ করতে হবে, নইলে সারাদিন পানি ঢেলে এটা বন্ধ করা কোনোভাবেই সম্ভব হবে না। এই রাষ্ট্র নামক বাংলাদেশের তলায় একটা বিশাল ফুটা আছে, সেটা দুর্নীতি এবং লুটপাটের ফুটা। এইটা বন্ধ করার পরেই যদি আমরা এই প্ল্যান নিই তাহলে আমরা নিঃসন্দেহে সফল হতে পারব। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা ব্যাপক বৈষম্য লক্ষ্য করেছি। জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে আকাশ পাতাল তফাৎ, ভারসাম্যহীন একটা বৈষম্য আমরা লক্ষ্য করেছি। আসলে প্রকৃত অর্থে নৈতিক মানুষ গড়ার কারিগরে হচ্ছে মাদ্রাসা শিক্ষা, দিনী শিক্ষা, যেটাকে আমরা এই আজকের বাজেটে অবহেলা করা হয়েছে। তাই আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব এবং অর্থমন্ত্রী মহোদয়ের কাছে যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বাজেট যেন বৃদ্ধি করা হয়। একটাবার যদি বুকে হাত দিয়ে আমরা কল্পনা করি, কোনো আলেম ওলামার মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকে না, থাকে আমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সচিবদের বাবা মানে বৃদ্ধাশ্রমে থাকে। তারা না খেয়ে ঘরের মধ্যে পড়ে মরে পচে থাকে, সেটা আমরা খবর নিতে পারি না। কিন্তু খেয়াল করে দেখবেন কোনো আলেমার মা এটা হয় না। সুতরাং নৈতিক শিক্ষার জন্য ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই। মাননীয় স্পিকার, দয়া করে আমাকে 2 মিনিট সময় একটু বৃদ্ধি করে দিবেন। আমি একটু এলাকার কথা বলতে চাই। মাননীয় স্পিকার,
আমরা আপনার সবাই সবাই জানি। 1 মিনিট বৃদ্ধি করা হলো, আপনি আপনার এলাকার আমরা কথা সবাই বলুন। জানি আমাদের এই বর্তমান সরকার মাদক এবং জুয়ার ব্যাপারে জিরো টলারেন্স, কিন্তু এটা বাস্তবায়ন করতে হলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগবে, তাদের ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। রুট লেভেলে যারা কাজ করেন তারা আমাদের পুলিশ বাহিনী, কিন্তু আমার বাগমারার নির্বাচনী এলাকায় বাগমারায় পুলিশদের থাকার কোনো ভালো আবাসন নেই, গাড়ি ঘোড়ার সংকট, যার কারণে এটা নির্মূল করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, অনতিবিলম্বে আমার বাগমারায় 3টা পিকআপ ভ্যানের ব্যবস্থা উনি করবেন। এবং আমি নিজে গিয়ে বাগমারা থানা পরিদর্শন করে দেখেছি যে জায়গায় তারা থাকেন ওইটা বসবাসের অনুপযোগী একটা জায়গা। এই তাদের পুনর্বাসনের জন্য একটা ভবন নির্মাণ দরকার, জরুরি ভিত্তিতে করার জন্য বিনয়ের সাথে আবেদন রাখছি। সব শেষে আমি বলতে চাই, আমরা সরকারি দল এবং বিরোধী দল উভয়ে মিলেই কিন্তু বাংলাদেশ, এই বাংলাদেশকে গড়তে হলে উভয়ের পার্টিসিপেশন দরকার। সুতরাং বৈষম্যহীনভাবে উন্নয়নের মাননীয় সংসদ সদস্য, আপনার সময় শেষ, দয়া করে আপনি একটু বসুন। এরপর বক্তব্য রাখবেন মাননীয় সদস্য মাহবুবা হাকিম, 348, মহিলা আসন 48। আপনার সময় 5 মিনিট। সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 11 জুন 2026 কলরিত এই গ্যালারিতে মাননীয় অর্থমন্ত্রী যে ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছিলেন, আমি তার সমালোচনার খাতিরে সমালোচনা কিংবা বিরোধিতা করতে আজ এখানে আসিনি, এসেছি বাজেট সম্পর্কে আমার অজানা কিছু তথ্য জানার অধিকার নিয়ে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতা এই বইটিতে 65 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা জুলাই যোদ্ধাদের জন্য কল্যাণে বাজেট উল্লেখ আছে, কিন্তু কোথাও নেই 5 মে 2013 শাপলার গণহত্যার শহীদদের স্বীকৃতি। মাননীয় স্পিকার, আমরাই বলি যে এই বাজেট বৈষম্যহীন, এই বাজেট জনবান্ধব, গণবান্ধব। তাহলে আমার প্রশ্ন, এ কেমন বৈষম্য শাপলার শহীদদের সাথে? মাননীয় স্পিকার, উল্লেখ্য যে তৎকালীন যে 3টি রাজনৈতিক দল শাপলার শহীদদের স্বীকৃতি দিয়েছিলেন, তার মধ্যে আমাদের আজকের সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরও উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার প্রকল্প তাদের বাজেট থেকে জুলাই যোদ্ধাদের সাথে 18 অক্টোবর 2025 শাপলার শহীদদের কয়েকটি পরিবারকে এককালীন অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছিলেন। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, বৈষম্যহীন এই বাংলাদেশে বৈষম্যহীন বাজেটে সব শহীদ সমান মর্যাদা পাক। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ব্যবসা বান্ধব আমাদের বাজেটটিতে। আমার অনেক মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য বলেছেন আমরা কেউ নাকি টেকনিক্যাল কোনো পয়েন্ট বলিনি, তাই আমি টেকনিক্যাল একটি পয়েন্টই বলছি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, যা কিনা রপ্তানি আয়ের 85% এবং জিডিপির প্রায় 12% ধরে রেখেছে, সে আরএমজি এবং টেক্সটাইল খাতের সারা বছর বাজেটের দিকে তাকিয়ে থাকে শুধুমাত্র পলিসি সাপোর্ট, শুল্ক ছাড় নীতির জন্য। কিন্তু এই অর্থ বছরের বাজেটে সবচেয়ে বড় টেকনিক্যাল যেটা সংশোধন সৃষ্টি করেছে, চেঞ্জটা, তা হচ্ছে বন্ড লাইসেন্স ছাড়া শুল্ক মুক্ত কাঁচামাল আমদানির সুযোগ বাড়ানো। এমনকি 30% যে ভ্যালু অ্যাডিশনের শর্ত ছিল তাও পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব এসেছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি, এই সিদ্ধান্তের ফলে আমাদের উইভিং, স্পিনিং, ডাইং, ফিনিশিং এবং অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে শিল্পগুলি আছে তা কিভাবে টিকে থাকবে? হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের দায়িত্বই বা কে নিবে? মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের এই বাজেটের দিকে। আপনার অনুমতি নিয়ে আমি পর্যালোচনা করতে চাচ্ছি। বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেটস এই সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী তারা দীর্ঘদিন ধরে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে তামাকজাত, নিকোটিনজাত এসব দ্রব্য নিষিদ্ধের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু বর্তমান অর্থ বছরের বাজেটে সেই দাবি প্রত্যাহার করে এসব পণ্যকে করের আওতায় এনে কার্যত বাজারে এর বৈধতা সৃষ্টি করা হয়েছে।
মাননীয় স্পিকার, সিগারেটের দাম বেড়েছে সত্য কথা, কিন্তু তার চেয়ে বড় সত্য কথা 75% সিগারেট বাংলাদেশের নিম্ন স্তরের মূল্যের বাজারে সৃষ্টি হয়, যেখানে দাম বেড়েছে মাত্র 2 টাকা। এই মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এই বৃদ্ধিটা আমাদের নতুন প্রজন্মকে ধূমপানে কতটা নিরুৎসাহিত করতে হবে তাকে সত্যিই ভাববার বিষয় নয়। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব একটু শিক্ষা খাতে, সময় অনেক কম, যদি মেহেরবানি করে সময় দেন আমি কৃতজ্ঞ থাকব। তা হচ্ছে 14 জুন 2026 মোহাম্মদপুর 13 আসনের আমাদের মাননীয় সংসদ সদস্য বলেছেন বর্তমানে শিক্ষা বান্ধব বাজেটে শিক্ষার সাথে সরকার সংস্কৃতি, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন। নিঃসন্দেহে তার বক্তব্যের সাথে আমরা একমত। তবে তিনি একই সাথে বলেছেন আমাদের অনেকেই নাকি সংস্কৃতির বিরোধিতা করে। মানে স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার মাননীয় সংসদ সদস্যকে, প্রতিমন্ত্রীকে জানাতে চাচ্ছি, বিরোধিতা কখনো সংস্কৃতি তথা সুসংস্কৃতির সাথে হতে পারে না। বিরোধিতা হয় সংস্কৃতির নামে অপসংস্কৃতির সাথে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে সত্যিকার অর্থে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে শিক্ষা বান্ধব বাজেটটি সত্যিকার অর্থে যেন সুশিক্ষার জন্য কার্যকর হয়, যেখানে একাডেমিক শিক্ষার পাশে থাকবে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় চেতনা, এবং বরাদ্দ থাকবে শিক্ষকদের মান উন্নয়নের জন্য পর্যাপ্ত দিক নির্দেশনা। কারণ মাননীয় স্পিকার, এডুকেশন উইথ হ্যাপিনেস। আপনার বক্তব্য খুব ভালো হয়েছে, আপনাকে ধন্যবাদ। রাখতে পারবেন। এরপর বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব লুৎফর রহমান, 296 কক্সবাজার 3। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই বাজেট, হ্যাঁ আমার টাইম চলে যেতেছে, গতবারে একই অবস্থা হয়েছে। কি বলবো না স্পিকার, তা আমাকে প্রথম থেকে দেন দিলে। কিছু বলতে চান? 6 মিনিট হইলে প্রথম থেকে দেন। আমার তো সবসময় একই অবস্থা হয়, কেউ না কেউ দাঁড়াই থাকে। মাননীয় চিফ হুইপ, আপনি কিছু বলতে চান? বলেন। মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলের সদস্য, তিনি 2 মিনিট সময় চেয়েছেন। বিরোধী দল থেকে 2 মিনিট সময় তাকে বরাদ্দ করা হয়েছে। আপনি তাকে 2 মিনিট সময় দেন এবং পরবর্তীতে আমাদের মাননীয় সদস্য তিনি বক্তব্য রাখেন, তারই আবার পূর্ণ সময় দিয়ে। ধন্যবাদ মাননীয়। ধন্যবাদ আপনাকে। আপনি 2 মিনিট আপনার সময় বাড়ানো হলো। ধন্যবাদ। সাথে চিফ হুইপকে আমার জন্য সময় বরাদ্দ করতে হেল্প করেছেন। মানে স্পিকার, আমার কথার খেইটা হারিয়ে ফেলেছি, কারণ সময় চেয়ে কেউ এখানে সময় পায়নি এমনভাবে দাঁড়িয়েছিল, আমার গত সেশন থেকে মনে পড়ছে না এরকম দেখেছি। যাই হোক, মানে স্পিকার, এখন চলে যাব আমাদের স্বাস্থ্য খাতে। নিঃসন্দেহে ডায়ালাইসিসের ব্যয়ভার 800 পর্যন্ত কমেছে, হার্টের রিং 20,000 পর্যন্ত কমেছে। এটা স্বাস্থ্য বান্ধব বাজেটের একটি ইতিবাচক দিক। কিন্তু পত্রিকা খুললেই আমরা দেখি দুর্নীতি, অব্যবস্থাপনা, জনবল সংকটে বন্ধ হয়ে গেছে বিশ্বমানের চিকিৎসার স্বপ্ন। 1500 কোটি টাকার সুপার স্পেশালাইজড হসপিটাল, যার 283 কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে, নষ্ট হওয়ার ঝুঁকিতে। তাই মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে আমি জানাতে চাচ্ছি, মূল্য কমানোর সাথে দরকার কার্যকর হসপিটাল, দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, এখন আমি চলে যাব আমাদের নিত্য প্রয়োজনীয় যে মোবাইল, তার সেই সিমের যে 300 পর্যন্ত কর প্রত্যাহার করা হয়েছে। আমি স্পিকার, এই পয়েন্টে যদি বলতে চাই তা বলবো, সরকার নিজেই কিন্তু স্বীকার করেছে 1200 কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে। এখন আমার প্রশ্ন আমার জানতে চাওয়া, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর কাছে, যে এই কর প্রত্যাহারের ফলে সরকার কি কোনো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট গ্রহণ করেছেন, যে কতজন নতুন গ্রাহক যুক্ত হবে, নেটওয়ার্কের সম্প্রসারণ কেমন হবে, ইন্টারনেট কলের দাম কেমন পড়বে? যদি এরকম শর্ত না থেকে থাকে তাহলে এই কর ছাড়ের সুবিধা সাধারণ জনগণ নয়, এটা মুনাফা হিসেবে চলে যাবে অপারেটরদের দখলে। তাই মাননীয় স্পিকার, আমি একটা নারী বান্ধব বাজেটের একটা সীমাবদ্ধতার কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেটা হচ্ছে
যেটা সরকারি, হ্যাঁ, সরকারি কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটি পায় 6 মাস, সেখানে বেসরকারি নারী কর্মীরা আমাদের আপনাকে যথাযথ সময় দেওয়া হয়েছে মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন জনাব লুৎফর রহমান, 296 কক্সবাজার 3। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। এইটা বিএনপি সরকারের, যদি আপনি বেগম খালেদা জিয়া এবং সাইফুর রহমানের বাজেট ধরেন তাহলে এটা 13তম বাজেট। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5টা বাজেট দিয়েছিলেন। বিএনপি জাতীয়তাবাদী সরকার যতগুলো বাজেট দিয়েছে মাননীয় স্পিকার, সবগুলাই সফলতার সাথে বাস্তবায়ন করেছেন। আমাদের অভিজ্ঞতা আছে কিভাবে বাজেট বাস্তবায়ন করবে, এবং আমরা এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের এই যে সফল বাণিজ্য মন্ত্রী এক সময়ের, এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ইনশাআল্লাহ এই বাজেট অবশ্যই বাস্তবায়ন হবে। আপনারা যেভাবে বক্তব্য রাখতেছেন ওই পাশ থেকে মনে হয় যে আমরা 10-12 বছর আগে থেকে ক্ষমতা চালিয়ে আসতেছি। 4 মাস এই সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এটা 1.5 মাসের মধ্যে এই বাজেটটা করা হয়েছে। তিনি বলেছেন এটা নিখুঁত বাজেট না। আপনারা যদি ঠিকমতো পরামর্শ দেন অবশ্যই এই বাজেট অ্যাডজাস্ট করা হবে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করেছিল। ওই শ্বেতপত্রে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে বলে তারা উল্লেখ করেছিল। এখন ঋণ আমাদের হলো সরকারিভাবে 77 বিলিয়ন, আর সব মিলিয়ে সরকারি বেসরকারি মিলিয়ে 113 বিলিয়ন। তো আমাদের মাননীয় মহাসচিবের কথায় অর্থনীতিতে এমনিই ফুকলা হয়ে গেছে। একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছে সেটা তিনি অনেক কিছু অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন এই বাজেট সবার জন্য বাজেট। তিনি এখানে সাধারণ মানুষের যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় 60টা ভোগ্যপণ্যকে তিনি ট্যাক্স কমিয়েছেন। তিনি এখানে ব্যবসায়ীদেরকে তিনি ব্যবসা বান্ধব বাজেট দিয়েছেন। তিনি এখানে বিনিয়োগ বান্ধব বাজেট দিয়েছেন। এটা উচ্চবিলাসী বলা হচ্ছে, হ্যাঁ মাননীয় স্পিকার, এটা উচ্চবিলাসী, কিন্তু এটা বাস্তবায়নযোগ্য, অবশ্যই এটা বাস্তবায়নযোগ্য। এখন আমরা যে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বাড়ানো হয়েছে এই বাজেটে, যে স্বাস্থ্যে 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এইখানে স্পেশালাইজড হসপিটাল হবে গ্রাম থেকে শহর পর্যন্ত, যাতে আপনার মানুষ চিকিৎসা সেবা পায়। আমাদের দেশ থেকে প্রতি বছর 4 থেকে 5 বিলিয়ন US$ রোগী খাতে বাইরে কিন্তু রোগীরা ব্যয় করে। তো এই ব্যয়টা অবশ্যই সাশ্রয় হবে যেভাবে আমরা স্বাস্থ্য খাতে যেভাবে আমরা বরাদ্দ রেখেছি। এখানে 1,500 আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন, তিনি 1,500 বিশেষায়িত 1,500 বিশেষায়িত মহিলাদের জন্য, আবার 1,500 বিশেষায়িত পুরুষদের জন্য হসপিটালের প্রস্তাব রেখেছেন। মাননীয় স্পিকার, আমি শিক্ষা খাতের কয়েকটা কথা বলবো। শিক্ষা খাতে অনেক বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমাদের বাজেটে যাতে বিজ্ঞানের সাথে কারিগরি শিক্ষা, গবেষণা শিক্ষা এসবের উপর জোর দেওয়া হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে আপনার এই যে এগ্রিকালচার, ভেটেরিনারি, তারপরে আপনার ফিশারিজ, বিজনেস স্টুডেন্ট, এদের 3 মাসের মধ্যে ইন্টার্নশিপ আছে। এইটাকে যদি বাড়িয়ে 1 বছর করা হয় তাহলে কিন্তু তারা কনফিডেন্স ডেভেলপ হবে তাদের, এবং তাদের যদি পুঁজি দেওয়া হয়, স্টার্ট আপ ফান্ড দেওয়া হয়, তারা কিন্তু
এটা এটা তারা তাদের চাকরির জন্য অপেক্ষা না করে কর্মসংস্থান নিজেরা উদ্যোক্তা হবে এবং তারা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আর দ্বিতীয়ত, আমার দ্বিতীয় প্রস্তাব হলো 16 থেকে 18 বছর তরুণদেরকে বাধ্যতামূলক 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অনুরোধ প্রস্তাব জানাচ্ছি। 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে, এতে তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে সে এবং সে একটা সুশৃঙ্খল জাতি হিসাবে গড়ে উঠবে এবং বহিঃশত্রু আমাদেরকে সম্মান করবে। কথায় কথায় যে সমস্ত কথাবার্তা বলে এই কথাবার্তা থেকে বিরত থাকবে। তারপর আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি সৃজনশীল অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছেন। 2026-27 অর্থবছরে 300 কোটি টাকার প্রাথমিক বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR খাত থেকে আরও 500 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে বলা হয়েছে এটা তরুণদের না। আমার দেশ পত্রিকায় দেখেছি বাজেটের পরদিন বলা হয়েছে এটা উদ্যোক্তা এবং তরুণ বান্ধব বাজেট। তো বাজেটে তো সবাইকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। আমাদের অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন যে সবার জন্য বাজেট, এটা কিন্তু সবার জন্যই বাজেট কিন্তু মাননীয় স্পিকার। তো আমি আমার এলাকার মাননীয় সদস্য, আপনার সময়ের আগে কিছু নষ্ট হয়েছে, এজন্য আপনাকে আরও 2 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। আমার নির্বাচনী এলাকার কথা বলতে চাই। গতবারও ঝামেলার জন্য নির্বাচনী এলাকার কথা বলতে পারি নাই, ওনারা বিভিন্নভাবে আমাকে বক্তব্য রাখতে দেয়নি। আমার নির্বাচনী এলাকায় যে সমগ্র কক্সবাজার জেলা পর্যটন, সমুদ্র সম্পদ, মৎস্য, লবণ, বন্দর, সীমান্ত বাণিজ্যের জন্য জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কক্সবাজারকে শুধু একটি পর্যটন শহর হিসেবে নয়, একটি সমন্বিত সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করতে হবে। কক্সবাজার উন্নয়নের স্বার্থে আমি নিম্নলিখিত প্রস্তাবগুলি বিবেচনায় উপস্থাপন করছি। কক্সবাজারের সমুদ্র বিজ্ঞান, সামুদ্রিক জীববৈচিত্র্য, জলবায়ু এবং ব্লু ইকোনমি গবেষণা ভিত্তিক একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য আবেদন জানাচ্ছি। কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নত করার জন্য আবেদন জানাচ্ছি। পর্যটন খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালু এবং অনুমোদন ও আইনগত প্রক্রিয়া সহজ করার দাবি জানাচ্ছি। লবণ চাষিদের ন্যায্য মূল্য, প্রযুক্তি সংরক্ষণ ও বিপণন সহায়তার জন্য একটি স্বতন্ত্র লবণ বোর্ডের দাবি জানাচ্ছি। ফতাগারগুলি ইউনিয়নকে পৌরসভায় উন্নত করা এবং কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্বাঞ্চল নিয়ে নতুন বাকখালী উপজেলা গঠনের সম্ভাব্যতা পরীক্ষা করা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পর্যায়ক্রমে 6 লেন উন্নত করা। ঈদগাঁও উপজেলায় প্রশাসনিক ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, পূর্ণাঙ্গ স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত নির্মাণ। কক্সবাজার সিটি কলেজ, ঈদগাঁও রশিদ আহমদ কলেজকে সরকারি করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করার জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে রাষ্ট্র ব্যবস্থা বাধা নয়, সহায়ক হবে। শিক্ষা শুধু সনদ নয়, দক্ষতা সৃষ্টি করবে। স্বাস্থ্যসেবা সুবিধা নয়, নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং উন্নয়নের সুফল অঞ্চল, শ্রেণী, পরিচয় নির্বিশেষে সবার কাছে পৌঁছাবে। আমাদের অঙ্গীকার করব কাজ। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ 207-4 আসন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থবছরের বাজেট সম্পর্কে আজকের আলোচনায় অনেক কথা উঠেছে। আমি স্পেসিফিক কিছু কথা বলতে চাই, তা আমি একটু সংশয় প্রকাশ করতেছি। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কি পাবো কি না, উনি মাঝে মধ্যে আমি দেখি, মাঝে মধ্যে দেখছি না। এখন আসেন, এই জন্য কথাটা বলে ফেলি। আমরা একটা বিশাল অঙ্কের বাজেট আমরা ঘোষণা করেছি, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা সত্য। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম, মাননীয় স্পিকার,
মাদকের সমস্যায় জর্জরিত এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিগত অধিবেশনে বলেছিলেন যে ঈদের পরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে। মাননীয় স্পিকার, আমার মনে হয় এটার মাদকের বিরুদ্ধে আমাদের যেই সমস্যাটা, মাদকের সমস্যাটা আমাদের কোনো সরকারি দল বিরোধী দল না, এটা সারা দেশের সমস্যা, 300 আসনের সমস্যা। এবং আমার কাছে মনে হয় যে আমাদের এই মাদকের সমস্যাটা ওয়ান কাইন্ড অফ কি আমাদের সো কল প্রতিবেশী রাষ্ট্রের এক ধরনের আরোপিত মাদকের যুদ্ধ কিনা, যেরকম যুদ্ধের কথা আমরা পড়েছি আফিমের যুদ্ধের সময়, ওই রকম একটা মাদকের যুদ্ধ কিনা, যে চাপিয়ে দেওয়া যুদ্ধ, যে আমাদের ইয়াং জেনারেশনকে মাদকে বুথ করে এই দেশের মার্কেটকে দখল করার একটা যুদ্ধ কিনা, এটাও বিবেচনা করার সময় এসেছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ঈদের পরে, আমরা কোন ঈদের পরে এটা একটু জানতে চাই মাননীয় স্পিকার, কারণ মাদকের বিরুদ্ধে যেই যৌথ অভিযান, এটা যদি আমরা না করতে পারি, আমাদের ইয়াং জেনারেশনকে যদি আমরা ইনভলভ না করতে পারি, আমাদের কর্মক্ষমতা যদি কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের অনেক পরিকল্পনা আসলে ভেস্তে যাবে, আমরা দেশটাকে সামনের দিকে আগাতে পারবো না মনে হয়। একটু বাজেটের দিকে যদি ঢুকি, তাহলে মাননীয় স্পিকার, আমার মনে হয় এই বাজেটের মাধ্যমে মধ্যবিত্ত একটা চাপে পড়বে। এখানে টার্নওভার ট্যাক্সের কথা বলা হয়েছে মাননীয় স্পিকার, যেটা হচ্ছে লভ্যাংশের উপরে না, সেটা হচ্ছে মোট আয়ের উপরে। মাননীয় স্পিকার, এখানে আমাদের ইয়াং জেনারেশনের যারা উদ্যোক্তা আছে, তারা যদি 1% টার্নওভার ট্যাক্স দিয়ে ব্যবসা শুরু করতে হয়, তাহলে তারা আসলে হতাশই হবে, কারণ বাংলাদেশের ব্যবসার যে পরিস্থিতি। মাননীয় স্পিকার, মধ্যবিত্তের আরেকটা প্রেশার, যারা এই বাজেটে বলেছেন একজন আমাদের মাননীয় সংসদ সদস্য, যার 35,000 টাকা মাসিক ইনকাম, তার আয়কর বৃদ্ধি করা হয়েছে 48%, আর যার 2 লাখ টাকা মাসিক ইনকাম, তার আয়কর বৃদ্ধি হয়েছে মাত্র 9%। এই ধরনের বৈষম্য মাননীয় স্পিকার থাকা উচিত না। বাজেটে আয়করটা যারা উচ্চবিত্ত তাদের দিকে গিয়ে নিম্নবিত্ত যারা হচ্ছে মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খান, তাদের দিকে আমাদের আলাদা প্রণোদনা থাকা উচিত। আমরা সামাজিক সুরক্ষার কথা বলি মাননীয় স্পিকার, আমার এলাকার একটা রিক্সাওয়ালা যখন ক্ষুধার্ত হয়, তার মৌলিক চাহিদা পূরণ করতে না পারলে একটা 10 টাকার এনার্জি বিস্কুট কিনে খায়, ওইটা তার যেই ট্যাক্স, অন্য একটা ব্যবসায়ীর জন্য সেম ট্যাক্স। মাননীয় স্পিকার, এইখানে যে সামাজিক সুরক্ষা, কারো মৌলিক চাহিদা এবং কারো জন্য সেটা হচ্ছে একটা নাস্তার আইটেম, দুইটা জিনিসের যে পার্থক্য আছে, এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে মাননীয় স্পিকার। সেই সাথে আমরা আরও কিছু ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, যে বাংলাদেশে কিন্তু 2026 সালের নভেম্বরে এলডিসি উত্তরণের কথা। এলডিসি উত্তরণ যদি হয়, তাহলে বাংলাদেশে আমরা শুল্কমুক্ত যেই সুবিধাগুলো পাই, সেই সুবিধাগুলো কমতে থাকবে, যার ফলে আমাদের ব্যবসায়ীদের ওপর একটা প্রেশার পড়বে। এই ব্যবসায়ীদের প্রেশার পড়বে, আমরা জানি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে বিগেস্ট ইন্ডাস্ট্রি এবং রপ্তানি আয়ের প্রধান মাধ্যম। মাননীয় স্পিকার, আমাদের যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রেশার পড়ে, তাহলে আমরা কোন দিকে ঝুঁকবো? আমাদের রপ্তানি পণ্যের বিকল্প খুঁজতে হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশীয় অনেক পণ্য আছে, যেমন আমি শিল্পমন্ত্রী মহোদয়কে উদ্ধৃত করতে বলতে চাই, আমাদের কোরবানি ঈদের পরে যখন চামড়া শিল্প নিয়ে কথা হলো, উনি বললেন কোরবানিকৃত পশুর প্রায় অর্ধেকের বেশি চামড়া কালেক্টেড হয়েছে, যেটাতে ওনারা সন্তুষ্ট। কিন্তু মাননীয় স্পিকার, আমি যদি বলি যে এই বছরও, আমাদের এই অর্থ বছরেও প্রায় 2000 কোটি টাকার উপরে চামড়া আমদানি করা হয়েছে, অথচ বাংলাদেশের মানুষ চামড়া খালে ফেলে দিতে হচ্ছে। এই যেই মেকানিজম মিসম্যানেজমেন্ট, এইটার সমাধান কি মাননীয় স্পিকার? আমি ডলার ক্রয় করে, ডলার ব্যয় করে আমি চামড়া আমদানি করব, আর আমার দেশের চামড়া আমি খালে ফেলে দিব। এই মিসম্যানেজমেন্ট থেকে বের হওয়ার জন্য আমার মেকানিজম দরকার। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব, আমাকে এলাকার জন্য কিছু বলার জন্য আমাকে একটু যদি সময় বাড়িয়ে দেন। আপনাকে সময় বাড়িয়ে দিলাম 2 মিনিট। ধন্যবাদ মাননীয় যে স্পিকার। আপনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও কিন্তু মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এবং সমস্ত সংসদ সদস্যরা মাদকের বিরুদ্ধে। আপনি যেহেতু মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, এই জন্য আপনার সময় আরও 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকা নিয়ে যদি আমি কিছু বলি, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের
হায়েস্ট ট্যাক্স পেইং এবং হায়েস্ট বাংলাদেশকে রাজস্ব সার্ভিস দেওয়া জেলাগুলোর একটা, কিন্তু নারায়ণগঞ্জ জেলা দুঃখজনকভাবে এ গ্রেড জেলা হইতে পারে না মাননীয় স্পিকার। এটাকে অবিলম্বে যাতে এ গ্রেড জেলায় উন্নত করা যায় এই ব্যাপারে সহায়তা কামনা করছি। মাননীয় স্পিকার, আমার আসনটি নারায়ণগঞ্জ 4 আসন জলাবদ্ধতায় নিমজ্জিত। শামীম ওসমান নামের একজন ফ্যাসিস্ট গডফাদাররা যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, তাদের কারণে এই এলাকার উন্নয়নটা হয় নাই বিগত 16 বছর। আমরা মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে বলেছি, প্রায় 1400 কোটি টাকার প্রজেক্ট নিয়ে পুরো প্রজেক্টটা গায়েব করে ফেলা হয়েছে, খেয়ে ফেলা হয়েছে, কোনো সুফল জনগণ পায় নাই। ওই এলাকার জলবদ্ধতার সমস্যাটার যদি সমাধান না হয়, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই, এত ট্যাক্স পেয়ে একটা জেলা এবং শিল্প কারখানা শ্রমিক নির্ভর একটা এলাকার মানুষ জলাবদ্ধতায় থাকলে, হাঁটু পানিতে কোমর পানিতে থাকলে তার উৎপাদন ক্ষমতা কিভাবে কাজ করবে, এটা বিবেচনার বিষয়। মাননীয় স্পিকার, আমার এলাকার সবচেয়ে পুরাতন যেই সড়ক পোস্তগোলা পঞ্চবটি হয়ে চাষারার যেই সড়ক, আমরা এই সড়কটিকে 6 লেনে উন্নতি করার জন্য অনুরোধ করছি মাননীয় সড়ক মন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, আমার এলাকায় নদী পার হয়ে 2টা ইউনিয়নে যাইতে হয়, বক্তাবলী এবং আলিরটেক ইউনিয়ন। মাননীয় স্পিকার, বক্তাবলী এলাকাটা মুক্তিযুদ্ধের একটি স্মৃতি বিজড়িত এলাকা। মহান মুক্তিযুদ্ধে ওই এলাকাটা মুক্তাঞ্চল ছিল এবং হানাদার বাহিনী ওই এলাকায় ঘেরাও দিয়ে গণহত্যা চালায়। একদিনে 139 জনকে গণহত্যা করে গণকবর দেয়। ওই এলাকার লক্ষাধিক মানুষ, মাননীয় স্পিকার, শহরের সাথে মূল যোগাযোগের জন্য দীর্ঘদিনের দাবি একটি সেতু। এই সেতুর বাস্তবায়ন বারবার আশ্বাস হলেও বাস্তবায়ন হয় নাই। মাননীয় স্পিকার, এই সংগ্রামী জনগণের এই দীর্ঘদিনের দাবিটা বাস্তবায়নের জন্য মাননীয় সেতুমন্ত্রীর কাছে আমি অনুরোধ। ধন্যবাদ আপনাকে। মাননীয়, এবারে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য সেলিনা সুলতানা, 335 মহিলা আসন 35। আপনার সময় 7 মিনিট। আছেন? আমি জানতাম না, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে প্রথমবার এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে প্রস্তুত ছিলাম না, আমি একটু সিক, আমার প্রচণ্ড জ্বর এবং গলা ব্যথা। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নেই, আমরা সংসদে অনুপস্থিত থাকতে পারবো না, তাই সেই হিসাবে প্রেজেন্ট ছিলাম। যাই হোক, মাননীয় স্পিকার, আজ যেহেতু মহান সংসদে আমার প্রথম দিন, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি পরম করুণাময় অসীম দয়ালুদাতা মহান রাব্বুল আলামিনের প্রতি তার অসীম দয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা যে এই স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলছি, এই দেশের স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। এই দেশের স্বাধীনতা, অধিকার এবং মর্যাদা রক্ষার ইতিহাস দীর্ঘ। আমাদের নেতা বলেছেন, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণে যারা অবদান রেখেছেন, সেই 1957 সাল পলাশির প্রান্তর থেকে মীর মদন মোহনলাল এবং ফরাসি সেনাপতি সানফ্রে সহ 24-এর গণ অভ্যুত্থানের আবু সাইদ, মীর মুগ্ধ এবং শহীদ ওয়াসিম, সবাইকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই স্বাধীনতা সংগ্রামের পেছনে যারা অবদান রেখেছেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা এবং বিশেষভাবে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা এবং ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করতে চাই
জনপ্রিয়তার বাটখারা যদি হয় নির্বাচন, সেই নির্বাচনে যে নেত্রী কোনোদিন কোনো আসনে হারেননি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যে নেত্রী আমৃত্যু এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছেন। তিনি লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তিনি লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। সেই প্রাণপ্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজ ধন্যবাদ জানাতে চাই। মহান সংসদ নেতা, যে নেতা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্বাসিত হয়েছেন, রেখে যাওয়া ভাইকে এসে পাননি, রেখে যাওয়া মায়ের জানাজা করেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে দ্রোহ, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে এই সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি মনোনয়ন বোর্ডের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ এই দিনে আমি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদেরকে আমি স্মরণ করতে চাই এই জুলাই আন্দোলনের সকলকে। মাননীয় স্পিকার, আশা করি আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, কারণ হচ্ছে আমি 9 বার গ্রেফতার হয়েছি ফ্যাসিস্ট হাসিনার আমলে। আমাকে যদি একবার 1 মিনিট করেও দেন, আমি কিন্তু 9 মিনিট পাই, আর এখানকার 7 মিনিট। আমি সেলিনা সুলতানা নিশিতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সংরক্ষিত নারী আসনের সদস্য। আমি এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করতে যে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে যে আমি বারবার রাজপথ থেকে গ্রেফতার হয়েছি, আমি জেল খেটেছি, আমি রিমান্ড খেটেছি। আজ এই সংসদে অনেকে অনেক কিছু জুলাই নিয়ে অনেক কিছু বলেন। আমার মমতাময়ী মাকে হারানোর 40 দিন যেতে না যেতে আমাকে অন্ধকার কারাগারে যেতে হয়েছে। মাননীয় স্পিকার, আমি দেখেছি রাজপথ থেকে সমাবেশ থেকে এই রাজপথ কতটুকু ভয়ঙ্কর ছিল। আমার মতো এই সাধারণ কর্মীদের এই রাজপথ সহজ ছিল না। আমরা দেখেছি আমার অনেক সহযোদ্ধাকে হারিয়ে যেতে, আমি দেখেছি অনেককে নিখোঁজ হতে, আমি দেখেছি আজকে এই রাজপথ শুধু স্লোগানের জায়গা ছিল না, এই রাজপথ ছিল রক্ত, অস্ত্র এবং নীরব আর্তনাদের জায়গা। মাননীয় স্পিকার, আজ আমি যে বাজেটের উপর কথা বলতে দাঁড়িয়েছি, এটি শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার দলিল, একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণের রূপরেখা এবং একটি নতুন বাংলাদেশের অঙ্গীকার। মাননীয় স্পিকার, গত 17 বছর সারা বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। বাংলাদেশ নামক রাষ্ট্র ছিল ক্ষতবিক্ষত, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, আইনের শাসন ছিল না, গুম, খুন, অপহরণ, ক্রসফায়ার ছিল এই জনপদ। কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি 4টি নির্বাচন হয়েছে। একটি নির্বাচন ছিল সমঝোতা নির্বাচন, আরেকটি নির্বাচন ছিল আনকনটেস্টে, আরেকটি নির্বাচন ছিল দিনের ভোট রাতে, আরেকটি নির্বাচন ছিল ডামি নির্বাচন। কিন্তু দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে একটি ইনক্লুসিভ নির্বাচনের মাননীয় সদস্য সেলিনা সুলতানা, বাংলাদেশের নারীদের ভূমিকা অবশ্যই এই সংসদ সদস্যবৃন্দ স্মরণ করবে, সেজন্য আপনার বক্তব্য আরও 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, 2 মিনিটে তো আমি বাজেটের কিছুই বলতে পারলাম না। আমি তো প্রস্তুত ছিলাম, আমি আজকে বক্তব্যটা দিতে চাইনি, আমি কিন্তু উপরকে জানিয়েছিলাম, তারপরে আসলে আমার নামটা ঘোষণা করা হয়েছে। যাই হোক, মাননীয় স্পিকার, আমি আশা করি আমাকে একটু বলতে দিবেন।
এখান থেকে 2 মিনিট স্টার্ট হবে। আমি গর্বের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রী সরকার যে ধারাবাহিক সংস্কার জবাবদিহিতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনর্গঠন এবং জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করছে, এই বাজেট তারই প্রতিফলন। যারা বলছেন এই বাজেটে কিছুই না, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড 1,40,000 কোটি টাকা কি কিছুই না? আমি জিজ্ঞাসা করতে চাই, 41 লক্ষ নারীর ফ্যামিলি কার্ড কি কিছুই নয়? বয়স্ক বিধবা প্রতিবন্ধী মানুষের ভাতা কি কিছুই নয়? কৃষকদের জন্য কৃষক কার্ড, সাধারণ মানুষের জন্য হেলথ কার্ড, দরিদ্র মানুষের জন্য নিরাপত্তা বলে কি কিছুই নয়? মাননীয় স্পিকার, আজ এই বাজেটের সমালোচনা যারা করছেন তারা হয়তো সংখ্যার হিসাব দেখছেন, কিন্তু আমরা দেখছি একটা মানুষের মুখের হাসি, তারা দেখছেন ব্যয়ের খাতা, আমি দেখছি একজন বৃদ্ধ মায়ের ওষুধ কেনার নিশা, তারা দেখছেন পরিসংখ্যান, আমরা দেখছি একজন কৃষকের ঘরে তার আশার আলো। মাননীয় স্পিকার, সময় অস্ত্র বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, আজ একজন কৃষক জানেন রাষ্ট্র তার পাশে আছে, একজন প্রবীণ নাগরিক জানেন রাষ্ট্র তাকে ভুলে যায়নি, একজন প্রতিবন্ধী জানেন রাষ্ট্র তাকে বোঝা মনে করছেন, একজন মা জানেন তার সন্তানের চিকিৎসা, নিরাপত্তা এবং খাদ্যের জন্য রাষ্ট্র কাজ করছে। এটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের পরিচয়, এটাই মানবিক রাষ্ট্রের মূলনীতি। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই, আমি তো আপনার সময় আমি আরও 1 মিনিট বাড়িয়ে দিলাম। কয় মিনিট? মাননীয় স্পিকার, আমাদের সকলের আশা ও স্বপ্ন ছিল স্বাধীনতা, দেশের জনগণের জন্য এনে দিবে সুখ, শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, উন্নত জীবনের নিশ্চয়তা। আমরা নিজেরাই হব নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ, বাইরে কারো খবরদারি থাকবে না, বিদেশি শাসন শোষণ থেকে জাতি হবে মুক্ত। আমরা আশা করেছিলাম এখানে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, কিন্তু আমি 71 দেখিনি, আমি 24 দেখেছি। আমি 24-এর সম্মুখ সারির একজন যোদ্ধা, কিন্তু এই 24 কারো একার না, আজ 24 একটি দল বিশেষভাবে তাদের দিকে নিয়ে যেতে চায়। আমরা সারাদিন কাজ করেছি, আমি শুধু অফলাইন, আমি অনলাইনেও কাজ করেছি। আজকে আমি বলতে চাই, এই বাজেট কৃষকের, এই বাজেট শ্রমিকের, এই বাজেট মেহনতি মানুষের, এই বাজেট নবীনের, এই বাজেট প্রবীণের, এই বাজেট আপাময় জনসাধারণ। এটি শুধু সরকার দলের মানুষের ঘরে পৌঁছাবে না, এটি সফল বিরোধী দলের বন্ধুদের ঘরেও কিন্তু পৌঁছাবে। তাই ধন্যবাদ আপনাকে। মাননীয় সংসদ একটু বসুন। এবারে বক্তব্য রাখবেন জনাব সাইদুদ্দিন আহমেদ, হাল জেলা 218 মাদারীপুর 1। আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে। আমি প্রথমেই 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এবং তার পাশাপাশি আমার নির্বাচনী এলাকা মাদারীপুর 1 শিবচরের সর্বস্তরের জনগণ যারা আমাকে ভোট দিয়ে বিশ্বাস করে জাতীয় সংসদে পাঠিয়েছে, তাদেরকেও এই জাতীয় মহান সংসদ থেকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আপনি একদিন বক্তব্য দিতে গিয়ে পিছনের ইতিহাস টানছিলেন, এবং সেই ইতিহাস টানতে গিয়ে আমার বংশের মহান পুরুষ হাজী শরিয়াতুল্লাহর ফরাইজি আন্দোলনের কথা আপনি স্মরণ করেছিলেন। সেই বক্তব্যে আমি শুনেছিলাম। আমি সেই বংশের একজন সন্তান যারা দেশের জন্যে, এই ভারতবর্ষের জন্যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল। যেই সম্মানটুকু এই দেশের, এই বংশের পাওয়ার কথা ছিল এই দেশ থেকে, আপনি একজন মহান মুক্তিযোদ্ধা। হয়তো এখানে আরও অনেকে আছেন যারা ক্লাস 7-এ হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে, যারা 8-এ হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে, যারা ইন্টারমিডিয়েটে বই পুস্তকে হাজী শরিয়াতুল্লাহর ইতিহাস পড়েছে।
কিন্তু মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দুঃখের সাথে কি বলতে হয় জানেন? সেই 17 বছরে যে ইতিহাস এই দেশের মানুষদেরকে জাগ্রত করত, যে ইতিহাস এই দেশের যুবকদেরকে জাগ্রত করত, যেই হাজী শরিয়াতুল্লাহ তিতুমিদের ইতিহাস এদেশের প্রত্যেকটা মানুষদেরকে দেশপ্রেম শিখাতো, 17 বছরে আমরা দেখেছি সেই ইতিহাসগুলো কাটতে কাটতে আজকে বই পুস্তকে হাজী শরিয়াতুল্লাহ শাহজালাল শাহপুরানের তিতুমিরের ইতিহাস খুঁজে পাওয়া যায় না। আমি মাননীয় স্পিকার, আমি এই জাতীয় মহান সংসদ থেকে বলতে চাই, যাদের মাধ্যমে আমাদের ভিতরে স্পিড এসেছে, আমাদের ভিতরে দেশপ্রেম এসেছে, তাদের ইতিহাসগুলো যেন আবার আগামীর পাঠ্যপুস্তকে, আগামীর পাঠ্যপুস্তকে যেন আবার তাদের ইতিহাসগুলো আবার যেন ফেরত আনা হয় এবং আমার দেশের প্রজন্মরা সেটার থেকে সেই ইতিহাস পড়ে দেশপ্রেম যেন আবার তারা জাগ্রত করতে পারে। মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে দাঁড়িয়েছি, আমাদেরকে মানুষ ভোট দিয়েছে অনেক ভালোবেসে। প্রবাস থেকে ছেলেরা বলেছে ভোট কিন্তু দিতে হবে তাকে, তারা না হলে টাকা কিন্তু পাঠাবো না, বাবা মারে বলছে, কারণ আমাদেরকে ভালোবেসে। আমাদের কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু তারা কষ্ট করেছে এই প্রবাসী। আমি একজন ব্যক্তি এই সংসদে যে আমি পোস্টাল ব্যালটে এসে আমি শেষ সময় পাশ করেছি, ফেয়ার নির্বাচন হয়েছিল। আর সেই প্রবাসীরা ফোন দিয়ে তাদের দুঃখের কথা আমাকে বলে, তাদের সেই কষ্টের কথা যখন শুনি এই জাতীয় সংসদ থেকে, তখন আমার ইচ্ছে হয় আমি আমার সেই প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু বলি, যারা তাদের জীবনের, যারা এক একজন ফ্রিডম ফাইটার হয়ে দেশের জন্য কষ্ট করছে, যারা নিজের স্ত্রী পুত্র সন্তান বাবা মাদেরকে রেখে যারা কষ্ট করছে। আজকে প্রবাসীরা যখন বাংলাদেশে আসে, এই জাতীয় সংসদে 1 থেকে 1.5 ঘন্টা তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনার প্রতিফলন কি হয়েছে সেটা আজও এখনো দেখলাম না, জানলাম না। কিন্তু আমরা জানতে চাই, আমরা ফ্রিডম ফাইটারদের পক্ষে কথা বলতে চাই, যারা দেশের পক্ষে লড়ছে, না খেয়ে লড়ছে, ঘাম দিচ্ছে, কষ্ট করছে। এত কষ্ট করার পরেও আমার এয়ারপোর্টে এসে তারা প্রশাসনের হাতে তাদেরকে বেইজ্জতি করা হয়, তারা অধিকার নিয়ে কথা বলতে পারে না। প্রবাসীরা আজ পাসপোর্টের জন্য দিশেহারা হয়ে গিয়েছে, দেশে আসলে আইডি কার্ড হচ্ছে না। এইখানে যারা মন্ত্রণালয়ে বসে আছেন, আমি কি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাদের প্রতি কি আপনাদের চোখ কি একটু পড়ে না, মায়া কি একটু হয় না, তাদের জন্য কি একটু দয়া হয় না? আমি চাই এই সংসদ থেকে, এই জাতীয় অধিবেশন থেকে আমি বলতে চাই, এই বাজেট অধিবেশন থেকে বলতে চাই, প্রবাসীদের এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব মাননীয় স্পিকার সমাধান যেন এই সংসদ থেকে করা হয়, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকবে। মাননীয় স্পিকার, এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে, এমপি সাহেব কারেন্ট নাই কেন, কি যে এক ঝামেলায় আছি এটা আপনাকে বুঝাইতে পারবো না। এই এলাকায় মনে করেন 2 জন মারামারি করে রাতের 3টা বাজে। মাননীয় সদস্য, আপনাকে আরো 1 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে এখানে সবাই কথা বলেছে, এজন্য আমি আর বাজেট নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ আমাদের মন্ত্রী মহোদয় চমৎকার সুন্দর বাজেট উপস্থাপন করেছে। আমি শুধু এতটুকুই বলতে চাই, বাজেটটা যেন টেকসই হয়, এই বাজেট থেকে যেন কোনো দুর্নীতি না হয়। সরকার চেষ্টা করছে, যখন তারা চেষ্টা করছে আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা সেটা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। যেই কথাটি বলছিলাম, মাননীয় স্পিকার, বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার কি দোষ? আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কিভাবে এলাকার মানুষকে বুঝাবো? মাননীয় স্পিকার বলেন আপনি। বিদ্যুৎ মন্ত্রীকে অনেকদিন যাবত দেখছি না, আজকে যদি তিনি থাকতেন তাহলে হয়তো আমি তাকে জিনিসটা বুঝাতে পারতাম। এই বিদ্যুৎ সংকটটা খুব তাড়াতাড়ি সমাধান না করলে মান সম্মান ইজ্জত নিয়ে এলাকায় থাকা যাবে না মাননীয় স্পিকার। এজন্য আপনাকে ধন্যবাদ। আমার সময় শেষ, কথা অনেক ছিল, বলতে চাইছি, পারি নাই। আবার কখনো দেখা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখবেন মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, 194, গাজীপুর 1। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। 2026-27 অর্থ বছরের বাজেটের উপর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী বাস্তব, আন্তর্জাতিক মানসম্পন্ন, গণ ও উৎপাদনমুখী 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করায় অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। এর মধ্যে যে বিষয়গুলো সর্বসাধারণের কাছে প্রশংসিত হচ্ছে তার মধ্যে অন্যতম হলো 31 লক্ষ নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, 42,50,000 কৃষককে কৃষি কাজের আওতায় আনা, সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মৌকুব, ডিজিটাল দলিল রেজিস্ট্রেশন প্রকল্প এবং ই রেজিস্ট্রেশন চালু, বেকার শ্রমিকদের 5,000 টাকা করে 3 মাস পর্যন্ত ভাতা প্রদান, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ও মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই, ব্যাগ, ড্রেস, জুতা এবং মিড ডে মিলের ব্যবস্থা, ক্যান্সার, লিভার, কিডনি সহ অন্যান্য দুরারোগ্যের ব্যাধিতে আক্রান্তদের সহায়তা 50,000 টাকা থেকে উত্তীর্ণ করে 1 লক্ষ টাকা, সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল পর্যায়ক্রমে বাস্তবায়ন, জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের জন্য ভাতার ব্যবস্থা, তরুণদের উৎসাহিত দিতে কন্টেন্ট ক্রিয়েটরদের করের বাইরে রাখা, প্রান্তিক উদ্যোক্তা ও স্বল্প আয়ীদের স্বার্থ সংরক্ষণ ও উৎসাহ প্রদান, টিআর কাবিটার মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও গ্রামীণ নারীদের কর্মসংস্থান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখার উদ্যোগ, বয়স্কদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, যেটা অন্তত পক্ষে আমাদের বিরোধী দলের প্রায় সকলেই সুযোগ পাবে ইনশাল্লাহ, ডায়ালিসিস এবং চোখের লেন্স লাগানোর ব্যয় কমানো, সিগারেট, মাদক সামগ্রীর ট্যাক্স বৃদ্ধি, জনগণের দাবি আরও বৃদ্ধি করার কোনো সুযোগ আছে কিনা, বিলাসবহুল জিনিসের ট্যাক্স বৃদ্ধি করে সাধারণ জনগণের ব্যবহার্য পণ্যের উপর ট্যাক্স কমানো, বিদেশি পণ্যের উপর ট্যাক্স বাড়িয়ে দেশীয় শিল্প রক্ষা ও বাজার সৃষ্টিতে পরিকল্পনা প্রণয়ন, তথ্য বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ও উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, বাজেট বাস্তবায়নের মাধ্যমে 1 কোটি মানুষের কর্মসংস্থান, স্বাস্থ্য খাতের মান উন্নয়নের 0 পদে প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ, দেশের প্রতিটি উপজেলার 31 ও 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে 100 ও 1 শয্যায় উত্তীর্ণ, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ বান্ধব দেশ গড়ার প্রত্যয়, খাল খননের মাধ্যমে কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলবদ্ধতা নিরসন সহ চিরাচরিত বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনা, মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়ালেখার সুযোগ, মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার লক্ষ্যে সরকারি ঋণ বন্ধ, কলকারখানা চালু ও চাকরি হারানো শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে 60,000 টাকার প্রণোদনা ঘোষণা ও বেসরকারি শিক্ষকদের জন্য বিশেষ থুক হিসাবে 200 কোটি টাকা বরাদ্দ, প্রস্তাবিত সকল খাতে সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণের বিষয়াদি বাজেটে অন্তর্ভুক্ত থাকায় প্রস্তাবিত বাজেট সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এই বাজেট বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ উন্নত দেশের কাতারে ওঠার মহাসড়কে যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, দুটো বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমাদের কিছু ক্ষেত্রে যেরকম আমাদের বাজেটের স্থানীয় বা দেশীয় শিল্পায়ন ত্বরান্বিত করতে উৎপাদন শিল্প, সংযোজনকারী ও আমদানিকারীগণের মধ্যে সুনির্দিষ্ট যৌক্তিক পার্থক্যের শুল্ক কমানো সম্পন্ন পলিসি না থাকলে দেশীয় শিল্পায়ন বাধাগ্রস্ত হতে পারে। বাজেটে কম্পিউটার অ্যাক্সেসরি সহ সকল ডিজিটাল ডিভাইসের পণ্য আমদানিকারীগণ ফিনিশ গুডস আকারে এবং সংযোজনকারীগণ কর্তৃক স্পেয়ার পার্টস আকারে আমদানির ক্ষেত্রে 9.5% ট্যাক্স ধার্যের প্রস্তাব রাখা হয়েছে। বিপরীতে উৎপাদনকারীদের জন্য ট্যাক্স ধরা হয়েছে 10%। এটার মধ্যে কোনো ভারসাম্যতা ফিরিয়ে আনা যায় কিনা মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার একটা ব্যক্তিগত একটি প্রস্তাব, যদি কিছু মনে না করেন মাননীয় অর্থমন্ত্রী, আমি দেখেছি যে আমরা বিলাসবহুল পণ্যের উপর ট্যাক্স ধার্য করছি,
কিন্তু এমন অনেক নাগরিককে দেখি তারা ট্যাক্স দেন না, অথচ একই পরিবারে 3-4টি করে গাড়ি আছে। আমাদের অস্ত্রের লাইসেন্সে নাই এমন কোনো সেলিং নির্ধারণ করে দেওয়া যায় কি না, যে যাতে করে কেউ গাড়ি ক্রয় করতে গেলে তাকে অবশ্যই এই ট্যাক্স পে কাগজ দেখাতে হবে। এতে করে একই পরিবারের একাধিক গাড়ি ক্রয়ের প্রবণতা কমবে এবং যানজট নিরসনে সহায়ক হবে, গণপরিবহনের ব্যবহার বাড়বে এবং সরকার প্রত্যাশিত কর আদায়ে সমর্থন হবে। মাননীয় স্পিকার, ইরান আমেরিকা যুদ্ধ বন্ধ হওয়ার পথে, তেল সরবরাহ স্বাভাবিক হলে মাননীয় সদস্য, আপনি আপনার 1 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। না স্পিকার, আমরা তো বলি না, দয়া করে 3 মিনিট দিন স্পিকার। আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো আপনাকে। পুনর্বিবেচনা করা যায় কিনা দয়া করে ভেবে দেখবেন। মানে এই বিষয়ে আমি মাননীয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমার কথা নয়, এটা জনগণের কাছ থেকে এসেছে। সুযোগ হলে আমি জাতীয় সংসদে বলি। মাননীয় স্পিকার, 1991 সালে ম্যাডাম খালেদা জিয়া যখন বাজেট দেয়, তখন তার পরিকল্পনা ছিল বৈদেশিক সাহায্য কমিয়ে অভ্যন্তরীণ খাত থেকে প্রতি বছর 10% করে ভর্তুকি দেওয়া। আমার যদি ভুল না হয়, 4 বছরে 91 সালে 94 সাল পর্যন্ত আমাদের নেত্রী 40% ভর্তুকি দিয়েছিলেন। তিনি বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করার স্বপ্ন দেখেন। কিন্তু বর্তমান বিরোধী দলীয় দল তৎকালীন আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করার কারণে আমরা সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিলাম। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট দিয়েছেন, আমরা যদি এই বাজেট বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গঠনের সামর্থ্য হব ইনশাল্লাহ। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাজেট, আমি সেই বেগম খালেদা জিয়ার বাজেটেরই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, বিরোধী দলের সদস্যগণ বাজেট সম্পর্কে সমালোচনা করছেন, কিন্তু একটি প্রকৃত বাজেট কি হওয়া উচিত তারা কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রস্তাব উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। সুতরাং এটা প্রমাণ করে এই বাজেট যথার্থ গণমুখী এবং এই বাজেট জনগণের স্বার্থে দেওয়া হয়েছে। তাদের এই সুনির্দিষ্ট